আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্রোমোজোম সম্পর্কে জানব। তো এই লেকচারকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করেছি। প্রথম যে পার্টে আমরা ডিসকাস করব ক্রোমোজোমের একদম বেসিক জিনিস সম্পর্কে, যে জিনিসগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এবং পরবর্তীতে আমরা আলোচনা করব ক্রোমোজোমের একাডেমিক একাডেমিকভাবে আমাদের সিলেবাসে যতটুকু দেওয়া আছে, মানে আমাদের যতটুকু দরকার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ওই তথ্যগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করব যে বই আসলে কিভাবে পড়া যায় বা কিভাবে পড়লে সুবিধা হবে বা কোন তথ্যগুলো আমাদের দরকার। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি ক্রোমোজোম নিয়ে। তো ক্রোমোজোমের প্রথমত আমাদের যে কোশ্চেনটা আসবে, ক্রোমোজোম আসলে জিনিসটা কি, দেখতে কেমন, বা কেনই বা পড়বো। তো আমরা যদি এই ফিগারটা দিকে একটু খেয়াল করি, এখানে আমরা ক্রোমোজোমটাকে দেখতেছি যেটা এটা আসলে ক্রোমোজোম। তো বিজ্ঞানীরা প্রথমত যেটা দেখলো যেটা হচ্ছে রঙিন রঙিন দেখাচ্ছে। তো রঙিন যেহেতু, তখন এটা তারা নাম আর কি অ্যাড করেন ক্রোম, মানে ক্রোম মানে হচ্ছে রঙিন। অ্যান্ড রঙিন কিছু বডি। তো সোম হচ্ছে বডির একটা গ্রিক ওয়ার্ড, সোম। তো এইভাবে নাম আসে ক্রোমোজোম। তারা দুটাকে মিলে নাম দেয় এটাকে ক্রোমোজোম। যাই হোক, এটার নামকরণের ক্ষেত্রে আসলে কোনো সিগনিফিকেন্স নেই আসলে আমাদের কাজের ক্ষেত্রে। তো আমরা এই জন্য এখানে তেমন একটা খুব বেশি একটা সময় দিব না। তো মেন কথা হচ্ছে ক্রোমোজোম মানে আমরা জাস্ট রঙিন বডি, এইটুকু বুঝলি যে হয়ে গেল, ব্যাপারটা আসলে তেমন কিছুই না। ক্রোমোজোম সম্পর্কে আমাদের বিস্তারিত ভালোভাবে জানতে হবে। তো এই জন্য আমি একটু এই ফিগারটা দেখাই। তো ক্রোমোজোম আসলে থাকে কোথায়? ক্রোমোজোম থাকবে হচ্ছে সেলের মধ্যে। সেলের কোথায় থাকবে? সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকবে। অ্যান্ড নিউক্লিয়াসের মধ্যে সাধারণত ক্রোমোজোমগুলো এইভাবে পেঁচানো সুতার মতো অবস্থায় দেখা যায়। অ্যান্ড সাথে কিন্তু আবার নিউক্লিওলাসও থাকে। তো এই যে সুতার মতো পেঁচানো ভাবে দেখা যায়, তখন এটা ফাইবারের মতো যেহেতু দেখায়, সুতার মতো বা ফাইবারের মতো, তন্তুর মতো, তো এটাকে ক্রোমাটিন ফাইবার বলা হয়, বা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন বলা হয়। তো যখন কোষ বিভাজন হয়, একটা সেল যখন বিভাজিত হবে, তখন হচ্ছে ওগুলো কুণ্ডলী পাকানো শুরু করে। কুণ্ডলী পাকানো শুরু করে তখন আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাই। তখন এটাকে ক্রোমোজোম বলা হয়। তার মানে বিশ্রামরত অবস্থায় কোষের নিউক্লিয়াসের মধ্যে আমরা যে কুণ্ডলী পাকানো যে অংশটা দেখতে পাই, এটা হচ্ছে ক্রোমাটিন। আর যখন কোষ বিভাজনরত অবস্থায় এই কুণ্ডলী পাকানো অংশটা আমরা দেখব, তখন এটারই নামকরণ বলা হয় ক্রোমোজোম। জাস্ট দশার ভিত্তিতে, জিনিস কিন্তু সেম। জিনিস কিভাবে সেম হয়? গঠন সেম। ক্রোমোজোম কিভাবে গঠন হচ্ছে, এর মধ্যে আমরা যে বলতেছি কুণ্ডলী পাকানো, এই কুণ্ডলী পাকানো আসলে জিনিসটা কি, কি কুণ্ডলী পাকাচ্ছে? এটা হচ্ছে ডিএনএ। অ্যান্ড ডিএনএ কাকে কুণ্ডলী পাকাচ্ছে, কাকে কেন্দ্র করে? সেগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন থাকে আটটা। আটটা হিস্টোন প্রোটিনকে এরকম ডিএনএ ডিএনএ এরকম কুণ্ডলী পাকায়। অ্যান্ড একটার সাথে কানেক্টেড হয়, পরবর্তীতে আমরা ক্রোমোজোমের এরকম একটা ফরমেশন পাই, একটা স্ট্রাকচার পাই। তো এখানে আমাদের বিস্তারিত যাওয়ার কোনো রকমের কোনোভাবেই দরকার নেই। আমরা জাস্ট একটা বেসিক থিম নিলাম যে ক্রোমোজোমটা আসলে কি দ্বারা গঠিত হয়। ক্রোমোজোম হচ্ছে তাহলে ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত হয়। এর স্ট্রাকচারের মধ্যে তাহলে আমরা পেলাম ক্রোমোজোম ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। এবং সেকেন্ড যে কথাটা আমরা পেলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে। যাই হোক, এটা খুব সহজ ইনফরমেশন, আমি আর লিখলাম না। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে চাই ক্রোমোজোম সম্পর্কে। প্রথমতই, ক্রোমোজোমটা আসলে প্রতিটি প্রজাতির জন্য নির্দিষ্ট। যেমন মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকবে 46, অর্থাৎ 23 পেয়ার, 23 জোড়া থাকবে আর কি। তো এর বেশি থাকতে পারে, হ্যাঁ এর বেশিও থাকতে পারে, লাইক 45 আর 47 থাকতে পারে। এগুলোকে বলা হয় জেনেটিক ডিসঅর্ডার, বেশি বা কম হলে। তখন মানুষের বিকলাঙ্গ হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। জেনারেল কেসের ক্ষেত্রে আমরা মানুষের ক্ষেত্রে 46 ক্রোমোজোম পাবো। একজন সুস্থ স্বাভাবিক মানুষের বডির মধ্যে আমরা 46 ক্রোমোজোম পাবো, যদি সে সাদা হোক, কালো হোক, সে যে কোনো মহাদেশের হোক না কেন। সেরকম সেম এজ ইসের ক্ষেত্রেও, গরুর ক্ষেত্রেও। গরু, ছাগল, গরু সেটা লাল হোক, সাদা হোক, বা অন্য কোনো কালার হোক, কালো হোক, ডাজন্ট ম্যাটার, ওর ক্রোমোজোম সংখ্যা ফিক্সড। তো এই জন্য বই একটা চার্টও দেওয়া আছে ক্রোমোজোম সংখ্যার জন্য। যেমন গরুর ক্ষেত্রে হচ্ছে 60টা ক্রোমোজোম থাকে, তাই অর্থাৎ 60 ক্রোমোজোম থাকবে গরুর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে 46। এরকম একটা চার্ট দেওয়া আছে আর কি। যাই হোক, তো আমরা একটা জিনিস মনে রাখবো তাহলে, প্রজাতির জন্য, প্রতিটি প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, ফিক্সড। অ্যান্ড ক্রোমোজোমটা কি দ্বারা গঠিত হচ্ছে? ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে। যাই হোক, তো এবার আসি ক্রোমোজোমের কাজটা আসলে কি। তো এই কাজের মধ্যে যেতে যে আমরা একটু ডিএনএ, জিন, এইসব টপিকের মধ্যে চলে যেতে পারি। তো আমরা একটু এই জায়গাটা ফোকাস রাখবো, কারণ আমরা হচ্ছে এই
এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না, বাট এই কনসেপ্টটা বুঝতে যে আমাদের এই এক্সাম্পলটা দিতে হবে। সেটা হচ্ছে, তো আমরা জানি ফাদার বা পিতা থেকে আসে স্পার্ম, অ্যান্ড মাদার বা মাতা থেকে আসে ওভাম। তো এই স্পার্ম দেখতে অনেকটা এরকম, মাথা অ্যান্ড এটা হচ্ছে লেস, আর ওভামটা হচ্ছে দেখতে অনেকটা এরকম এগের মতো দেখতে। অ্যান্ড এটা এটাকে নিষেক করবে, মানে এটা ভেদ করবে বা পেনিট্রেট করবে, দেন ফার্টিলাইজেশন বা নিষেক হবে। পরবর্তীতে যেটা হয় এরকম একটা আমরা জিনিস দেখতে পাই। তো এটাই হচ্ছে সেল সাধারণত নিষেক হওয়ার পর যেটা আমরা দেখতে পাই এটাকে জাইগোট বলা হয়, বেসিক্যালি জাইগোট। জাইগোটটা পরবর্তী বিভিন্নভাবে আরও মাইটোসিস হবে, আরও অনেক বিভিন্নভাবে বিভাজিত হয়। যেটা আমরা পাই সেটা হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো বলি। এই ভ্রূণ বা এমব্রায়োটাই পরবর্তীতে আমরা কি হিসেবে পাই, সুন্দর ফুটফুটে একটা মানব বাচ্চা। তো এই বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে ফাদার থেকে পাচ্ছে কিছু, স্পার্ম থেকে আসতেছে কিছু বৈশিষ্ট্য, অ্যান্ড মাদার থেকে পাচ্ছে ওভামের মাধ্যমে কিছু বৈশিষ্ট্য। এখন কি বৈশিষ্ট্য বা এই যে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হবে কিসের মাধ্যমে হবে? তো বেসিক্যালি ফাদারের ক্ষেত্রে, ফাদার বা মাদার উভয়ের ক্ষেত্রেই তারা কীরকম হবে, তাদের উচ্চতা কীরকম হবে, তারা কি লম্বা হবে না খাটো হবে, তাদের গায়ের বর্ণ কীরকম হবে, তাদের চোখের কালার কীরকম হবে, চোখ কীরকম হবে, ইত্যাদি সব কিছু। এই যত ধরনের ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো কোথায় থাকবে? ক্রোমোজোমের মধ্যে থাকবে। এই ইনফরমেশনগুলো কখনোই মাইটোকন্ড্রিয়া বা রাইবোজোম বা এদের মধ্যে থাকবে না। এই ইনফরমেশনগুলো অবশ্যই কোথায় থাকবে? ক্রোমোজোমের মধ্যে থাকবে। তো এই জন্য ক্রোমোজোমকে তাহলে আমরা কি বলতে পারি? ক্রোমোজোম হচ্ছে ধারক, আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ধারক, নিয়ন্ত্রক। আমাদের বডির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হচ্ছে কি ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যেই সকল কিছু কোডিং অবস্থায় থাকে, কোডের অবস্থায় থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, অ্যান্ড ডিএনএর মধ্যে থাকে জিন, যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করা থাকে। তো আমরা বুঝলাম ক্রোমোজোমকে বৈশিষ্ট্যের জন্য ধারক বলা হয়। তারপর আমরা আর একটা কথা আমরা দেখব যে একে আবার বাহকও বলা হয়, বা বংশগতির ধারক ও বাহকও বলা হয়। বাহক কেন? এই জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটা তার কিছু পেয়েছে ফাদার থেকে, কিছু পেয়েছে মাদার থেকে। তাই এই যে পিতা মাতা থেকে যে আসলো কিছু কিছু বৈশিষ্ট্য, অ্যান্ড এই যে বৈশিষ্ট্য ট্রান্সফার হলো, এই ট্রান্সফারটা হবে ক্রোমোজোমের মাধ্যমে। এর থেকে কিছু ক্রোমোজোম আসছে এই সেলের মধ্যে, তাহলে যেই নিউক্লিয়াসটা থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা গঠন হয় বা এই ক্রোমোজোমটা হয়, যে 46টা যে ক্রোমোজোম থাকে, তার মধ্যে 23টা ক্রোমোজোম আসে পিতা থেকে, অ্যান্ড 23টা ক্রোমোজোম আসে মাতা থেকে। তো এই জন্যই আমরা একটা সামারিতে আসতে পারি যে ক্রোমোজোমকে এই জন্য বংশগতির ধারক ও বাহক বলা হয়। তো এইটাই হচ্ছে ক্রোমোজোমের একদম প্রধান ফাংশন আমাদের ক্ষেত্রে। তো তো এই লেকচারটা শেষ করার আগে আমি আরও কিছু জিনিস একটু বলে যেতে চাই। সেটা হচ্ছে ফাদার, বা এখানে আমরা বললাম যে স্পার্ম থেকে আসে 23টা ক্রোমোজোম, অ্যান্ড ওভাম থেকে আসে হচ্ছে 23টা ক্রোমোজোম। এই দুইটা 23 ক্রোমোজোমের সবই মিলিত হয়ে পরবর্তীতে আমরা যে জাইগোটটা পাই, সেই জাইগোটে আমরা 46 ক্রোমোজোম পাই, যেটা হচ্ছে একজন সাধারণ মানুষের দেহকোষে যেই সংখ্যক ক্রোমোজোম থাকার কথা সেটাই থাকে। তো সাধারণত যেটা হয়, আমি যদি এখানে আরেকটু বলি, প্রথমত পিতা বা মাতা উভয়ের ক্ষেত্রে কি হয়, জনন মাতৃকোষ থাকে, জনন মাতৃকোষ। তো সাধারণত দেহকোষ বা জনন মাতৃকোষ এদের সবার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকে 46, বা আমরা 23 পেয়ার বলতে পারি। 23 পেয়ার ক্রোমোজোম সংখ্যা থাকে। তো পরবর্তীতে সাধারণত মেইলের ক্ষেত্রে যখন স্পার্ম তৈরি হয়, অর্থাৎ জনন কোষ, স্পার্ম অ্যান্ড ওভাম উভয় হচ্ছে কি জনন কোষ বা স্পার্ম বা জার্ম সেল। তো তখন হচ্ছে মিওসিস বিভাজন হয়, মিওসিস বিভাজন হয়, ফলে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। তো পরবর্তীতে আমরা ক্রোমোজোম সংখ্যা ও স্পার্ম বা ওভামে, অর্থাৎ জনন কোষে অর্ধেক দেখতে পাই। কারণ কি? কারণ মিওসিস কোষ বিভাজন হয়, তো পেয়ারটা ভেঙে যায়, অর্ধেক হয়ে যায়। তো মিওসিস বিভাজনে যে আমরা ডিটেলসে দেখব, এখন আপাতত অত ডিটেলস আমাদের দরকার নেই। তো যেটা হয় বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা আসলে স্পার্ম থেকে এই 23টা ক্রোমোজোম পাবে, অ্যান্ড ওভাম থেকে 23টা ক্রোমোজোম পাবে। অর্থাৎ পিতা ও মাতা উভয়ের বৈশিষ্ট্যই ক্রোমোজোমে ধারণ করা থাকে, অ্যান্ড উভয়ের ক্রোমোজোমই কিন্তু বাচ্চা পরবর্তীতে যে প্রজন্ম বা বাচ্চা, তার মধ্যে কিন্তু এটা স্থানান্তরিত হচ্ছে।
যাই হোক, তাহলে আমরা মোটামুটি এই বেসিক থিমটা বুঝলাম। এখন এখানে আমি আর একটা জিনিস একটু দেখাতে চাই, এই পার্টটা, মেল অ্যান্ড ফিমেল কিভাবে আমরা বুঝবো ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে। তো প্রথমত একটা কথা আমরা একটু এখানে মাথায় রাখতে পারি, সাধারণত আমাদের বডিতে আমরা যে বললাম 23 পেয়ার ক্রোমোজোম সংখ্যা, তার মধ্যে 22 পেয়ার যে ক্রোমোজোম আছে এদেরকে বলা হয় অটোজোমাল ক্রোমোজোম। অটোজোমাল, তো অটোজোমাল মানে আমরা তো একটু আগে বলে আসছি যে সোম মানে কি বডি, তার মানে হচ্ছে এরা আর কি মানে দৈহিক রিলেটেড। আর বাকি যে আরেকটা যে থাকে ওয়ান পেয়ার, এই ওয়ান পেয়ারটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তার মানে হচ্ছে এরা লিঙ্গ নির্ধারণে হেল্প করবে। তার মানে বাকি যে 22 জোড়া যে ক্রোমোজোম সংখ্যা আছে তারা লিঙ্গ নির্ধারণে কোনো ধরনের হেল্প করবে না। তারা হচ্ছে অটোসোমাল বা শারীরবৃত্তীয়, অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সেম থাকবে, সেম ওই ওই ক্রোমোজোম সংখ্যাগুলো থাকবে একদম সেম টু সেম। কিন্তু এই বাকি যে এক পেয়ার আছে এইখানেই আসলে মেইন চেঞ্জেসটা হয়, অ্যান্ড চেঞ্জেসের ফলেই মেল অ্যান্ড ফিমেল দেখা যায়। এই জন্য এদেরকে কি বলা হয়, সেক্স ক্রোমোজোম বলা হয়। তো কিভাবে চেঞ্জেসটা দেখা যায়, সাধারণত এই 23rd ক্রোমোজোমে এই পেয়ারটাতে একটা এক্স এন্ড যদি একটা ওয়াই থাকে, অর্থাৎ আমরা যদি এখানে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম পাই, তাহলে তাকে আমরা বলতেছি সে মেল। মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ক্রোমোজোম সংখ্যা বা 23rd পেয়ারে যে ক্রোমোজোমটা আছে সেটা এক্স ওয়াই, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 23rd পেয়ার যে ক্রোমোজোম সেটা হচ্ছে এক্স এক্স। তো কিভাবে আসে এটা জেনেটিক্সে আমরা আরেকটু বিস্তারিত দেখতে পারবো। এখন আমি বিস্তারিত না বললাম, জাস্ট এইটুকু বললাম যে 23rd পেয়ার যে ক্রোমোজোমটা আছে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, অ্যান্ড এটা লিঙ্গ নির্ধারণে হেল্প করে। অ্যান্ড মেলের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে 23 নাম্বারটা, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে 23 নাম্বার জোড়াটা এক্স এক্স থাকবে, এক্স এক্স ক্রোমোজোম হবে। এখন হচ্ছে এটাকে কেন এক্স 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 ওয়াই কেন বলা হচ্ছে, এটা আরেকটা আরেকটা টপিক। মানে এটা ক্রোমোজোমের ক্লাসিফিকেশনটা আসলে বেসিক্যালি এভাবেই হয়ে থাকে বিভিন্ন ভাগে। যেমন সবার প্রথম যে ক্রোমোজোমটা আমরা পাই সেটা হচ্ছে সব থেকে বড়, এন্ড সবার লাস্টে যেটা আমরা পাচ্ছি ওয়াই সেটা হচ্ছে সব থেকে ছোট। তো এইভাবে সাইজের ভিত্তিতে শুরু থেকে শেষ পর্যন্ত আসছে, এবং এক একটার এক একটার শেপটা এখান থেকে দেখলে সেম মনে হলেও আসলে একটু ডিফারেন্স থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান, বাহুর যে লেন্থ, ইত্যাদির ভিত্তিতে তাদেরকে হচ্ছে যা এরকম 23 জোড়ায় ভাগ করা হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা এর পরবর্তীতে বইয়ের ইনফরমেশনগুলো আলাপ করব।